এমন ঘটনা জীবনে একবারই দেখা যায়। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আপনাদের ভালোবাসারই চ্যানেলে। বন্ধুরা, আজকে পৃথিবীতে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে কোন দিক থেকে কোন খবর আসবে বলা মুশকিল। মহাকাশে বায়ু ফুটো হচ্ছে, কৃষ্ণ সাগরে যুদ্ধের ড্রোন ন্যাটো দেশের বন্দরে গিয়ে ফাটছে, আজভ সাগরে আজারবাইজানের নিরীহ মানুষ মরছে, ওমান সাগরে ইরান বলছে মার্কিন যুদ্ধজাহাজ পালিয়েছে, আর আমেরিকা বলছে কিছুই হয়নি। এই একটা দিনে মাত্র বলতে পারেন যে 7ই জুন 2026 তারিখ আজকে। তুমি যদি ভাবো পৃথিবীটা একটু থিতু হয়ে যায়, তাহলে আজকের খবরগুলো তোমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে যে সেটা কতটা ভুল। চলো এক এক করে আপনাদেরকে বলছি। বন্ধুরা, আপডেট আসছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, মানে যেটাকে আমরা আইএসএস বলি, সেটা আমাদের মাথার ওপর প্রায় 400 কিলোমিটার ওপরে ঘুরছে। সেখানে আজ একটা বড় সমস্যা সামনে এসেছে। রুশ মডিউলে অনেক দিন ধরে একটু একটু করে বায়ু বেরিয়ে যাচ্ছিল, মানে একটা ফাটল আছে কোথাও। এটা আগে থেকেই জানা ছিল, কিন্তু এখন সেই ফুটো আরো খারাপ হয়ে গেছে। এখন ব্যাপারটা বোঝো, মহাকাশে তুমি শ্বাস নিচ্ছ কারণ সেই স্টেশনের ভেতরে নিয়ন্ত্রিত চাপে অক্সিজেন রাখা আছে। সেই চাপ যদি দ্রুত কমতে শুরু করে, তাহলে ভেতরে থাকা মানুষগুলো মারা যাবে। এটা কোনো আতঙ্কের গল্প না, এটা মহাকাশ পদার্থবিজ্ঞানের সাধারণ সত্যি। নাসা 5ই জুন তারিখে একটা জরুরি নির্দেশনা পাঠিয়েছে। 4জন মহাকাশচারীকে বলা হয়েছে যে ক্রু ডোন মহাকাশ যানে গিয়ে বসো, বা ক্রু ড্রাগন মহাকাশ যানে গিয়ে বসো, মহাকাশ বা পোশাক পরে তৈরি থাকো, যে কোনো মুহূর্তে স্টেশন ছেড়ে বেরিয়ে আসতে হতে পারে। এই 4জনের মধ্যে 2জন মার্কিন, একজন ফার্সি, একজন রুশ। এরা Q-12 মিশনের দলের অংশ। এখন আমার একটাই কথা আছে, রাশিয়া আর আমেরিকার মধ্যে মাটিতে যখন এত উত্তেজনা, তখন মহাকাশে দুই দেশের মহাকাশচারী একই স্টেশনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এই ছবিটা অদ্ভুত না? মাটিতে দুই দেশ একে অপরের বিরুদ্ধে, কিন্তু মহাকাশে বেঁচে থাকার জন্য একসাথে লড়ছে। এটা দেখলে মনে হয় মানুষ আসলে ঝগড়া করতে চায়, বাধ্য হয় না। কারণ যখন সত্যি বাঁচার প্রশ্ন আসে, তখন দেশের সীমানা মুছে যায়। ফুটো থামানোর চেষ্টা চলছে, স্টেশন এখনো খালি হয়নি, কিন্তু পুরো দলটা সতর্ক অবস্থায় আছে। পরিস্থিতি যে কোনো সময় বদলাতে পারে। বন্ধুরা, আপডেট আসছে রোমানিয়ার বন্দরে ড্রোন বিস্ফোরণ। এবার একটু মাটিতে নামি। কৃষ্ণ সাগরের পারে রোমানিয়ার কনস্তান্তা বন্দর। বন্ধুরা, 5ই জুন তারিখে সেখানে একটা নৌ ড্রোন বিস্ফোরণ হয়েছে। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এই ড্রোনটা আমাদের না, এটা রাশিয়া ইউক্রেন যুদ্ধে যে ধরনের ড্রোন ব্যবহার হয় ঠিক সেই ধরনের ড্রোনটা বন্দরের কাছে পানিতে পাওয়া গিয়েছিল, তারপর নিজেই বিস্ফোরিত হয়। এখানে নৌবাহিনী স্বীকার করেছে, হ্যাঁ, এটা আমাদের ড্রোন। রুশ বৈদ্যুতিন হস্তক্ষেপ মানে জ্যামিং। এই কারণে ড্রোনটা পথ হারিয়ে রোমানিয়ার পানিতে ঢুকে পড়েছিল। এখন রোমানিয়া একটা ন্যাটো দেশ, মানে ন্যাটো জোটের সদস্য। তাহলে প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসে, যদি এই ড্রোন শুধু পথ না হারিয়ে সরাসরি কোনো ন্যাটো দেশের সামরিক সম্পদে আঘাত করত, তখন কি হতো? ন্যাটোর 5 নম্বর ধারা মানে আর্টিকেল 5 বলে, একটা সদস্যের ওপর হামলা মানে সবার ওপর হামলা। খুশির কথা হলো এবার কেউ মরেনি, কিন্তু এই ঘটনাটা একটা সংকেত। কৃষ্ণ সাগরের রাশিয়া আর ইউক্রেনের মধ্যে ড্রোন যুদ্ধ এতটাই তীব্র হয়েছে যে পথ হারানো ড্রোন এখন তৃতীয় দেশের মাটিতে পানিতে গিয়ে পড়ছে। আজ রোমানিয়া, কাল কোথায়? দেখুন, আমার মতে এই ঘটনাটাকে ছোট করে দেখলে চলবে না। যুদ্ধের আগুন যখন পথ হারায়, তখন সে কোথায় ছড়াবে সেটা কেউ বলতে পারে না। বন্ধুরা, নেক্সট আপডেট আসছে আজারবাইজানের 5 নাগরিকের মৃত্যু। এই খবরটা আমাকে সত্যিই ভাবিয়েছে। আজভ সাগর রাশিয়ার ইউক্রেনের মাঝামাঝি একটা এলাকা, সেখানে দুটো আজারবাইজানি মালবাহী জাহাজে ড্রোন হামলা হয়েছে। বন্ধুরা, 6 তারিখে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে 5জন আজারবাইজানি নাগরিক মারা গেছে, 3জন আহত হয়েছে। জাহাজ দুটোই মোট 25জন আজারবাইজানি ছিল। রাশিয়া বলছে হামলাটা ইউক্রেন করছে। ইউক্রেনের ড্রোন বাহিনী কমান্ডার বলছে, হ্যাঁ, আমরা এটা বেআইনি মালবাহী জাহাজে হামলা করেছিলাম, কিন্তু আজারবাইজানের নাগরিকদের মৃত্যুর বিষয়ে সরাসরি কিছু বলেনি। এটা একটু থামো আর একটু ভাবো। আজারবাইজান এই যুদ্ধের কেউ না, আর রাশিয়ার পক্ষে না, ইউক্রেনের পক্ষেও না। শুধু পণ্য নিয়ে যাচ্ছিল জাহাজে, কিন্তু তাদের মানুষ মরছে অন্যের যুদ্ধে। এটাই হলো আধুনিক যুদ্ধের সবচেয়ে কুৎসিত দিক।
যুদ্ধ শুধু যোদ্ধাদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তার আগুন, তার ধোঁয়া, তার ছাই সবই ছড়িয়ে পড়ে। রোমানিয়া পেয়েছে বিস্ফোরণ, আজারবাইজান পেয়েছে 5টা লাশ। এই মৃত্যুর দায় কার? ইউক্রেনের, রাশিয়ার, নাকি এই বা যে যুদ্ধটা এখনো থামছে না তার? আমার স্পষ্ট মত, এই মৃত্যুগুলো নিয়ে আন্তর্জাতিক মঞ্চে অনেক বেশি কথা হওয়া দরকার। বিভিন্ন মিডিয়া চ্যানেলে এসব নিয়ে কথা বলা দরকার, সতর্কতা করা দরকার। কিন্তু বড় শক্তিগুলো যখন নিজেদের খেলায় মশগুল, তখন ছোট দেশগুলো কান্না বা ছোট দেশগুলোর কান্না কেউ শোনে না। বন্ধুরা, আপডেট আসছে, লেবাননে যুদ্ধবিরতির কথা চলছে, কিন্তু মাঠে সেটার কোনো চিহ্নই নেই। হিজবুল্লাহ 6 তারিখে একটা ভিডিও প্রকাশ করেছে, যেটা 2 জুন তারিখের বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে দক্ষিণ লেবাননের জাফতার আল সাকিয়া এলাকার কাছে একটা ইসরায়েলি মার্কাবা ট্যাঙ্কে আরাবিল নামের একটা আক্রমণকারী ড্রোন দিয়ে হামলা করা হচ্ছে, বিস্ফোরণ হচ্ছে, আগুন লাগছে। এখন মার্কাবা ট্যাঙ্ক কি জিনিস সেটা একটু বলা দরকার। এটা ইসরায়েলের নিজেদের তৈরি ট্যাঙ্ক, বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ট্যাঙ্কগুলোর মধ্যে একটা বলা হয়। গাজায়, লেবাননে বারবার হামলার মুখে এই ট্যাঙ্ক টিকে থেকেছে। হিজবুল্লাহ আগেও এটাকে নিশানা করার দাবি করেছে, কিন্তু এবার ভিডিও দিয়েছে। সাথে আরও একটা খবর এসেছে, হিজবুল্লাহ দাবি করছে যে 4 জুন রাতে আর 5 জুনে বেশ কয়েকটা সমন্বিত অভিযান চালানো হয়েছে দক্ষিণ লেবাননে। রকেট হামলা, ঘাত লাগিয়ে আক্রমণ, কামান দাগানো, একই সাথে বেশ কয়েকটা ইসরায়েলি অবস্থানে। এখানে আমার কথা হলো, যুদ্ধবিরতির আলোচনা চলে কূটনীতিকদের ঘরে, কিন্তু যুদ্ধ চলে মাঠে। দুটো একই সাথে হয়। ইসরায়েল হেজবুল্লাহর ঘাঁটিতে হামলা করছে কারণ সে চায় হেজবুল্লাহকে দুর্বল করতে। হেজবুল্লাহ জবাব দিচ্ছে কারণ সে দুর্বলতার ছাপ ফেলতে চায় না। এই চক্রটা ভাঙবে কে? যুদ্ধবিরতির চুক্তি কাগজে হলেই যুদ্ধ বন্ধ হয় না, যতদিন দুপক্ষই মাটিতে লড়াই জারি রাখে। বন্ধুরা, ইরান বনাম আমেরিকা দাবির যুদ্ধ ওমান সাগরে। এই খবরটা হলো এমন এক ধরনের আন্তর্জাতিক রাজনীতির খেলা যেখানে সত্যিটা কেউ সরাসরি বলবে না। ইরানের সেনাবাহিনী 5 জন দাবি করেছে যে ওমান সাগরে তাদের নৌবাহিনী কাদির ক্রুজ ক্ষেপণাস্ত্র আর শাহিদ দানা ড্রোন দিয়ে মার্কিন যুদ্ধজাহাজের দিকে সতর্কতামূলক গুলি ছুড়েছে। এরপর নাকি ডিডিজি 103 আর ডিডিজি 8 নামের মার্কিন ড্রেস্টার নামে মানে যুদ্ধজাহাজ দুটো ওমান সাগর ছেড়ে ভারত মহাসাগরের দিকে সরে গেছে। ইরানের দাবি বাণিজ্যিক জাহাজে মার্কিন হস্তক্ষেপের প্রতিবাদে এই পদক্ষেপ। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড 5 জুন সন্ধ্যায় বিবৃতি দিয়েছে, ইরান কোনো মার্কিন যুদ্ধজাহাজে হামলা করেনি, গুলি ছোড়েনি। এরকম কিছু হলে সেটা দুদেশের মধ্যে নাজুক যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন হতো। এখন দুটো বয়ান একেবারে উল্টো, কোনটা সত্যি? আমার যেমন হয় দুটো পক্ষেরই কারণ আছে গল্প বানানোর। ইরান দেশের ভেতরে দেখাতে চায় যে আমরা মার্কিনীদের ভয় পাই না, তাদের তাড়িয়ে দিতে পারি। আমেরিকা দেখাতে চায় যে কিছুই হয়নি, আমরা ভয় পাইনি। কিন্তু আসলে কি হয়েছিল সেটা সমুদ্রের ওই অংশেই চাপা পড়ে আছে। তবে একটা জিনিস পরিষ্কার, এই দুই শক্তির মধ্যে টান টান পরিস্থিতি এখনো কিন্তু কমেনি, এবং প্রতিটা ঘটনায় আগুন বা নতুন আগুন যুক্ত হচ্ছে বা যোগ হচ্ছে। বন্ধুরা, ট্রাম্পের মন বদলালো, এটা নিয়ে বেশি কথা বলবো না, কারণ এই লোকটার কথা বিশ্লেষণ করতে গেলে মাথা ঘুরে যায়। ট্রাম্প পরশু বলেছিলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সাথে দেখা করতে চান, গতকাল বললেন না, চান না। আজ আবার বলেন হ্যাঁ, দেখা হলে গর্ববোধ করবো যদি কোনো চুক্তি হয়। এই 3 দিনে 3টে অবস্থান, এটাই ট্রাম্পের কূটনৈতিক ধরন। অনেকে বলেন এটা কৌশল, অনিশ্চয়তায় রেখে সুবিধা নেওয়া। কেউ বলেন এটা নিছক অস্থিরতা। কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে বলছি, এই মুহূর্তে আমেরিকা আর ইরানের সম্পর্ক সবচেয়ে নাজুক পর্যায়ে। তখন যদি ট্রাম্প সত্যি ইরানের নেতার সাথে বসেন, সেটা হবে একটা বিশাল ঘটনা, কারণ দুদেশের মধ্যেই সরাসরি এই ধরনের যোগাযোগ কয়েক দশক ধরে হয়নি। কিন্তু ট্রাম্পের কথার উপর ভরসা করার আগে দেখতে হবে পরশু তিনি কি বলেছিলেন। বন্ধুরা, ফ্রান্সের তদন্তের দাবি, গাজায় সাহায্য নিয়ে যাওয়ার চেষ্টা করা গ্লোবাল সমুদ ফ্লোটিলার কর্মীদের ইসরায়েলি নৌবাহিনী জাহাজে থামিয়ে আটক করেছিল। সেই আটক কর্মীরা অভিযোগ করেছে তাদের ওপর খারাপ ব্যবহার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। ফ্রান্সের সরকার 5 জুন তারিখে দাবি করেছে যে এই অভিযোগের তদন্ত হোক। ফার্সি সরকার কৌশলীকে বলা হয়েছে ঘটনাটা খতিয়ে দেখতে। যদি তদন্তে অভিযোগ সত্যি প্রমাণ হয়, তাহলে এটা যুদ্ধাপরাধের মামলা পর্যন্ত গড়াতে পারে।
এটা গুরুত্বপূর্ণ কারণ ইউরোপ এতদিন রাজনৈতিকভাবে ইসরায়েলের ওপর চাপ দিচ্ছিল, এখন যদি আইনগতভাবেও চাপ আসে তাহলে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপের ধরনটা বদলে যাবে। কাগজে কলমে আইনি প্রক্রিয়া শুরু হলে সেটা থামানো অনেক কঠিন। আমার মনে হয় ইউরোপীয় বা ইউনিয়ন বা ইউরোপ ধীরে ধীরে একটা পরিবর্তনের দিকে যাচ্ছে। গাজা যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের সমস্যা হয়ে নেই, আর এটা এখন ইউরোপের আদালতেও যাওয়ার পথে বলতে পারেন। বন্ধুরা, আপডেট আসছে 6 জুন দক্ষিণ চীন সাগরে প্রাটাস দ্বীপপুঞ্জের কাছে চীনের উপকূল রক্ষী জাহাজ আর তাইওয়ানের উপকূল রক্ষী জাহাজ মুখোমুখি হয়েছে। তাইওয়ানের দাবি যে চীন তাদের নিয়ন্ত্রিত সমুদ্রে ঢুকে পড়েছে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী দুই জাহাজ ঘন্টার পর ঘন্টা মুখোমুখি দাঁড়িয়েছিল, বেতার বার্তায় এক অপরকে সরে যেতে বলছিল। দুপক্ষই বলছে তুমি আগে সরো, আমি সরব। এই প্রটাস দ্বীপপুঞ্জ নিয়ে চীন আর তাইওয়ানের বিবাদ অনেক পুরনো। তাইওয়ান এই দ্বীপগুলো নিয়ন্ত্রণ করে, চীন দাবি করে এগুলো তাদের। চীন দক্ষিণ চীন সাগরে এই ধরনের মুখোমুখি পরিস্থিতি নতুন না, কিন্তু প্রতিটা ঘটনা একটু একটু করে উত্তাপ বাড়াচ্ছে। একদিন হয়তো এই ধরনের মুখোমুখিতে গুলি ছুটে যাবে, ভুলে বা ইচ্ছে করে। তারপর কি হবে সেটা ভাবতেও ভয় লাগে। বন্ধুরা, আজকের এই খবরগুলো আলাদা আলাদা মনে হচ্ছে, মহাকাশ, কৃষ্ণ সাগর, লেবানন, ওমান, দক্ষিণ চীন সাগর, কিন্তু এগুলো আসলে একটাই গল্পের অংশ। পৃথিবীতে এখন অনেক জায়গায় একসাথে উত্তেজনা তৈরি হচ্ছে, আর প্রতিটা উত্তেজনায় সাদা মানুষ পিষে যাচ্ছে। আজারবাইজানে 5 জন মরেছে, কারণ অন্য দু দেশের যুদ্ধে তারা ছিল শুধু পথের ওপর। আমার একটাই প্রশ্ন, এই দুনিয়াটা কোথায় যাচ্ছে কেউ কি সত্যিই জানে, নাকি সবাই শুধু নিজের চাল দিয়ে যাচ্ছে আর ফলাফল নিয়ে কেউ ভাবছে না? আজকের জন্য এতটুকুই। আপনাদের কি মনে হয়? অবশ্যই কাল দেখা হবে, অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হবে। আপনার কি মনে হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে ছাড়বেন।